নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, আজকের আসর একটু বিশেষ আসর। আজকে আপনাদের কাছে আমি নিয়ে আসতে চলেছি বাংলা সাহিত্যের এমন এক জনরাকে যার সাথে সবার হয়তো সেইভাবে পরিচয় নেই। কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশনের জগৎ বলতে অনেকেই পাশ্চাত্যের সাহিত্যকেই বোঝেন। এই নিয়ে আমরা পঞ্চম সিজনের গোড়ায় বলেছি যে এই জনরার সাহিত্য রচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কারী ঘটনা, বাংলায়ও তাই। আজও যে সাহিত্যিককে আপনাদের সামনে হাজির করব, তাকে বাংলায় এই জনরার সাহিত্যের প্রতিষ্ঠাতা বললেও কিন্তু ভুল বলা হয় না। তাঁর নাম অদৃশ বর্ধন। অদৃশ বর্ধনের জন্ম 1932 সালে কলকাতায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। কিছুদিন চাকরি সূত্রে থেকেছেন বেঙ্গালুরুতে। 1963 সালে তাঁর প্রথম গল্প রচনা। তারপরে চাকরিতে ইস্তফা দিয়ে কলকাতায় ফেরা আর সাহিত্য জীবনের শুরু বলা যায়। বলতে পারেন বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পুরোধা পুরুষ। তার আগে প্রেমেন্দ্র মিত্র এবং সত্যজিৎ রায় বিজ্ঞান নির্ভর গল্প লিখেছেন বটে, কিন্তু আর্থার সি ক্লার্ক, এইচ.জি. ওয়েলস বা জন উইন্ডহ্যামের মতো কল্পবিজ্ঞানের গল্প উপন্যাস সেইভাবে ধারাবাহিকভাবে কিন্তু কেউ আর লেখেননি। অদৃশ এই দুই মহিরুহকে তাঁর সাথী হিসেবে পেলেন এবং এই নতুন ধারার সাহিত্যকে পাঠক সমাজের কাছে পৌঁছে দেবার চেষ্টায় ব্রতী হলেন। এই সময় তিনি প্রকাশক হিসেবেও আত্মপ্রকাশ করলেন তাঁর আশ্চর্য ম্যাগাজিনের প্রকাশনার মাধ্যমে। পরবর্তীকালে তিনি ফ্যান্টাস্টিক পত্রিকাও সম্পাদনা করেছেন বহুদিন। 2019 পর্যন্ত বিস্তৃত জীবনে তিনি অক্লান্তভাবে লিখে গেছেন একের পর এক উপন্যাস, গল্প, বিদেশি রচনার অনুবাদ, আর তার সাথে সাথে করেছেন প্রকাশনার কাজও। এই অমিত শক্তির পরিচয় পাওয়া যায় তার নানাবিধ কাজের মধ্যে। বহু পুরস্কার ছিল তাঁর ঝুলিতে। কিশোর জ্ঞান বিজ্ঞান পুরস্কার, দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার ও মৌমাছি পুরস্কার তিনি লাভ করেন। সায়েন্স ফিকশন সিনে ক্লাবের তিনি প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন। সবুজ মানুষ, আমার মা সব জানে, প্রফেসর নাট বল্টু, গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র, মিলন গ্রহের মানুষ, এই সমস্ত বই পাঠকদের মনে চিরস্থায়ী প্রভাব ফেলেছে। জুলে ভার্নের রচনাবলী অনুবাদ তিনি অতি যত্ন করে করেছিলেন বাংলায়, আর তার ফলেই তা পৌঁছে গিয়েছিল বহু প্রজন্মের বাংলা বইয়ের পাঠকদের কাছে। আজ থেকে শুরু করব অদৃশ বর্ধনের একটি কল্পবিজ্ঞানের উপন্যাস, সোনালী চোখ। এই কাহিনীটি এতটাই ব্যতিক্রমী একটি গল্প যে এর সম্পর্কে দু একটি কথা কিন্তু বলে নেওয়া প্রয়োজন। প্রথমত বলে রাখি যে এই উপন্যাসটি কিন্তু প্রাপ্তবয়স্কদের উপন্যাস। গল্পের বিষয়বস্তুর মধ্যে পৃথিবীর যে ভবিষ্যৎ দশার কথা বলা আছে সেটি কল্পবিজ্ঞান নির্ভর ঠিকই, কিন্তু তার অন্তর্নিহিত বিষয়বস্তু প্রাপ্তমনস্ক পাঠকদের জন্যই। আরেকটা কথা, অদৃশ বর্ধনের এই সোনালী চোখ উপন্যাসটি কিন্তু ঠিক তাঁর মৌলিক উপন্যাস নয়। জন মিডলটন মারি জুনিয়র, যিনি রিচার্ড কাউপার নামক ছদ্মনামে লিখতেন, তার লেখা 1974 সালের উপন্যাস দ্য টুয়াইলাইট অফ ব্রায়ারিয়াস অবলম্বনে অদৃশ তাঁর এই সোনালী চোখ উপন্যাসটি লেখেন। তবে এটিকে অনুবাদ বলা চলে না, কারণ লেখক শুধু যে পটভূমিকা বা চরিত্রগুলির
ভারতীয়করণ করেছেন তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে তিনি মূল ঘটনার প্রতিও কিন্তু সম্পূর্ণ আনুগত্য রাখেননি। 1974 সালের ব্রিটিশ সামাজিকতা ও মননে যা গ্রহণযোগ্য ছিল তাকে তিনি ভারতীয় সমাজবিধির সঙ্গে সামঞ্জস্য রাখার জন্যে অনেকটাই বদলে ফেলেছেন। ফলে সোনালী চোখ হয়ে দাঁড়িয়েছে মূল গল্পের একটা ভারতীয় সংস্করণ, অনেকটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যেভাবে ঝিন্দের মন্দির লিখেছিলেন। অদৃশ এই রকম কাজ আরও অনেক করেছেন। তার মত ছিল যে পাশ্চাত্যের কল্পবিজ্ঞানের গল্পগুলোকে ঠিক অনুবাদ করে ভারতীয় পাঠকের কাছে কিন্তু নিয়ে আসা মুশকিল। তাকে ভারতীয় বা বাঙালি পাঠকের মনের অন্দরমহলে যেতে হলে গল্পের 16 আনা ভারতীয়করণ করা কিন্তু দরকার। সেটা আর্থসামাজিক পরিস্থিতির সাথে যাতে খাপ খায় সেইটাও দেখা দরকার। তাই এই উপন্যাসটিকে তিনি ব্রিটিশ সমাজের থেকে অনেকটাই দূরে এনে ফেলেছেন। এই উপন্যাসের ব্রায়ারিয়াস ডেলটা কিন্তু নেহাতি একটা কল্পিত সুপারনোভা, এর কোনো বৈজ্ঞানিক সত্যতা কিছু নেই। যাক, প্রাক কথন তো অনেক হলো, এবারে মূল পাঠে তাহলে প্রবেশ করি। শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন অদৃশ বর্ধনের কল্পবিজ্ঞানের উপন্যাস সোনালী চোখ। আজ প্রথম পর্ব। ভূমিকা। ঝুরঝুর করে তুষার পড়ছে আকাশ থেকে, পা ডুবে যাচ্ছে নরম তুলোর মতো তুষারে। গাছপালা সব তুষারে ঢাকা, জনমানবের চিহ্ন কোথাও নেই, শুধু যা কুকুরের ডাক। ওরা পেছন নিয়েছে অনেকক্ষণ থেকে, নেকড়ের চাইতেও ভীষণ। এককালে মানুষের হাতে মাংস খেয়েছে, এখন মানুষের মাংস খাচ্ছে। ক্লান্ত পা টেনে টেনে আমি চলেছি। পিঠে পুরু ক্যাম্বিসের থলি, শুকনো খাবার, পরিধেয় বস্ত্র এবং টুকটাক জিনিসপত্র রয়েছে তার মধ্যে। কাঁধে বন্দুক, মাস্কেট বন্দুক, পুলিশ কনস্টেবলদের হাতে যা থাকত আজ থেকে 15 বছর আগে। রেল লাইন পর্যন্ত ঢাকা পড়ে গেছে তুষারপাতে, অথচ এইখানেই কোথাও ছিল লাইনটা। এইখান থেকে ইলেকট্রিক ট্রেন চেপে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যেতাম কলকাতায়। ফি হপ্তায় শ্বশুরবাড়ি যেতাম, মাসের বেশিরভাগ সময় কাটত এইখানে, এই বারুইপুরে। মিতা আসছে আমার পেছন পেছন, ওরও কাঁধে বন্দুক, পায়ে ভারী বুট, পুরুষের মতো পোশাক, জ্যাকেট, শার্ট, প্যান্ট, কাঁধ পর্যন্ত চুল বড় রুমাল দিয়ে বাঁধা। এককালে রংটা ফর্সা ছিল, এখন কিরকম যেন হয়ে গেছে, না ফর্সা না কালো। মুখময় অজস্র ফুটকি ফুটকি দাগ, মেচেতা নয়। নাকের পাটা দুটো আগের চাইতেও কঠিন, বাঁকা ঠোঁটে গভীর আত্মপ্রত্যয়। আমার চাইতে ওর মনের জোর বেশি, অথচ আমার চাইতে মিতা বয়সে অনেক ছোট। আজ আমার 45 বছর পূর্ণ হলো। মিতার বয়স যদ্দূর জানি 30ও ছাড়ায়নি। 15 বছর আগেও ছিল আমার ছাত্রী। তখন আমার স্ত্রী ছিল, সুন্দরী স্ত্রী, সংসার ছিল, সাজানো সংসার। শুধু মা ষষ্ঠীর কৃপা ছিল না, অনেক শান্তি সস্তায়ন, মাদুলি কবজ, মানত হত্যে সব বৃথা গেছে, ছেলে আর হয়নি। তখন এই মিতা ছিল আমার অনেক ছাত্রীর মধ্যে একজন। খুব একটা চিনতাম না, অন্তরঙ্গতাও ছিল না। তখন আমার বয়স 30, মিতার 15। আজকে মিতা শুধু আমার
পরম পথসঙ্গিনী নয়, আরও বেশি। 15 বছর আগে মহাশূন্য থেকে যে মহাবিপর্যয় নেমে এসেছিল পৃথিবীর বুকে, তারপর অনেক সংসারই ভেঙে গেছে, আমারও ভেঙেছে। কারণ একটাই, বন্ধা হয়েছে বসুন্ধরা। মানুষ জাত শেষ হতে চলেছে শুধু নবজাতকের অভাবে। আঁতুর ঘর কি জিনিস আজ 15 বছর মানুষ তা জানেনি। কোনো ঘরেই আর সন্তান জন্মায়নি। মানুষ মরছে আর জন্মাচ্ছে না। এই 15 বছরেই অনেক কমে গেছে বসুন্ধরার ভার। জনসংখ্যা বাড়ছিল হু হু করে। বিশ্বের মানুষ চিন্তিত হয়ে উঠেছিল জনবিস্ফোরণ নিয়ন্ত্রণ করতে না পেরে। জনসংখ্যা বাড়লেই দারিদ্র্য বাড়বে। ইউরোপ আমেরিকার মতো সচ্ছল দেশের অর্থনীতিবিদরাও চিন্তায় পড়েছিলেন। তারপর মহাশূন্যে দেখা গেল সেই অত্যুজ্জ্বল আলোক প্রভা, সুপারনোভা। মিতা ডাকল পেছন থেকে, মাস্টার মশাই, চিনতে পারছেন? হাত 50 দূরে একটা তুষার ঢাকা বাড়ির মতো দেখাচ্ছে একতলা বাড়ি। টালির ছাউনি ছিল বলেই বোধহয় বরফ জমে ছাদ ভেঙে পড়েনি। বড়দিনের শুভেচ্ছা কার্ডে তুষার ছাওয়া কটেজ দেখেছি অনেক, প্রায় সেই রকমই, শুধু চিমনিটাই নেই। দাঁড়িয়ে গেলাম। পেছনে কুকুরের সম্মিলিত গর্জন প্রবল হয়ে উঠল। ওরা সংখ্যায় অনেক, আমরা মোটে 2 জন। বন্দুকের গুলিও তো অফুরন্ত নয়। কটেজ প্যাটার্নের বাড়িটার সামনে শালকাঠের বেড়া, ফটক। তুষার প্রান্তরে এতক্ষণ বাদে এই প্রথম মানুষের থাকার চিহ্ন দেখলাম। কিন্তু মানুষ আছে তো? মিতা কাঁধে হাত রাখল। হাতে চামড়ার দস্তানা। দস্তানার মতো ওর হাতের চামড়াও কর্কশ। নারীত্ব ততক্ষণই থাকে যতক্ষণ সন্তান উপহার দেওয়ার ক্ষমতা থাকে। পৃথিবীর সব মেয়ের মতো মিতাও আজ বন্ধা, লাবণ্যহীন। বলল, চুপ কেন? মনে পড়ছে? স্মৃতির খাতায় মনের দৃষ্টি ফেললাম। হ্যাঁ, অল্প অল্প মনে পড়ছে। 15 বছর আগে এই কুঁড়ের স্বপ্ন দেখেছিলাম। মিতাকে বলেছিলাম, এমনই এক তুষার প্রান্তরের ছবি দেখেছিলাম। কুকুরের ডাক শুনেছিলাম, হু হু হাওয়ার বেগ অনুভব করেছিলাম। তখন তা স্বপ্ন মনে হয়েছিল, কিন্তু আজ। মিতা বললে, ওই আপনার স্বপ্নের কুঁড়ে, দেখুন স্বপ্নাকে পান কিনা। স্বপ্না নামটা বাঁকা সুরেই বলল মিতা। স্বপ্নে যাকে দেখেছিলাম তার কি নাম জানি না, শুধু দেখেছিলাম অস্পষ্ট মনে পড়ছে। এক মাথা কালো চুল, হাঁটু পর্যন্ত লম্বা, কোঁচবরণ রাজকন্যের মেঘবরণ চুলের মতোই, আশ্চর্য ফর্সা। স্মৃতিপটে সবচেয়ে স্পষ্ট হয়ে আছে তার চোখ, সোনালি চোখ। কোনো বাঙালি মেয়ের চোখ সোনালি হয় না। পৃথিবীর কোনো মেয়ের চোখ অমন আশ্চর্য সুন্দর সোনা সোনা রঙের হয় না। নীল হয়, সবুজ হয়, ধূসর হয়, সোনালি হয় না। মিতা হেসে বলেছিল, সেই কি মাস্টার মশাই, শেষকালে কি সাগর পাড়ি সংসার পাতবেন? আমি কিন্তু হাসতে পারিনি। চোখের সামনে কেবল ভেসে থেকেছে স্বপ্ন দৃশ্য। একজোড়া অদ্ভুত চোখ চুম্বকের মতো কেবল আমায় আকর্ষণ করেছে। রক্তের প্রতিটি অণু পরমাণুর মধ্যে অনুভব করেছি দূরত্ব আহ্বান। যেতে আমাকে হবেই, ওই মেয়ের কাছে যেতে আমাকে হবেই। 15 বছরের অনেকগুলো বছর ধরে তাই আমি হাঁটছি।
নির্দেশ আসছে কোত্থেকে তা বুঝেছি, কিন্তু বলতে পারিনি। কাকে বলবো? কে বিশ্বাস করবে? এ দেশে স্বপ্নাদেশের মানে কিন্তু ঈশ্বরের নির্দেশ। কিন্তু আমি জানি এ স্বপ্নাদেশ ঈশ্বর বলতে যাকে এতদিন বুঝে এসেছি তার নয়। এ আদেশ আসছে মহাশূন্য থেকে। অদৃশ্য প্রাণ শক্তি অমোঘ নির্দেশ দিচ্ছে 132 আলোকবর্ষ দূর থেকে এসে। ব্রহ্মাণ্ডের সুদূর অঞ্চলে তাদের নিবাস বিলীন হয়েছে মহাশূন্যে। তারা এসেছে এই সৌরজগতে। তাদের দেখা যায় না, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না, কিন্তু তাদের অস্তিত্ব এক মহা বিপর্যয়ের মধ্যে দিয়ে হৃদয়ঙ্গম করা যায়। পৃথিবীর বন্ধ্যাকরণই সেই মহাবিপর্যয়। ডক্টর পিচলু বহু বছর আগেই বলেছিলেন এটা ভিন গ্রহীদের পৃথিবী আক্রমণ, অদৃশ্য আগন্তুকদের সৌরজগৎ বিজয়। বিদেহী হানাদারদের অদ্ভুত আক্রমণের কাছে পরাভব স্বীকার করেও মূর্খ পৃথিবীবাসী এখনো বুঝতে পারেনি কি ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে চলেছে গোটা মানুষ জাতটা। ওদের আক্রমণের লক্ষ্য কেবল হোমো স্যাপিয়েন্স, মানুষ, আর কেউ নয়। দ্বিপদ মনুষ্য নামক প্রাণীটিকেই অভিনবভাবে করায়ত্ত করতে চায়। শুধু খোলসটুকু চায়, দেহ দরকার ওদের। ওরা যে বিদেহী। তাই পৃথিবীর বুকে মানুষ আর জন্মাচ্ছে না। পাগলের মতো কি যে লিখছি, প্রলাপের মতো শোনাচ্ছে নিশ্চয়ই। আসলে 15 বছর পর এই প্রথম আমার কাহিনী লিখতে বসেছি। 15 বছরের অবরুদ্ধ উদ্বেগ আজ নতুন মোড় নিয়েছে। লিখতে বসে তাই সব গুলিয়ে ফেলছি। জানি না কেন লিখছি, কার জন্যে লিখছি, কে পড়বে। আমার অনুমান যদি সত্যি হয়, আর অদৃশ্য আগন্তুকদের টেলিপ্যাথি যদি মিথ্যে না হয়, তাহলে পৃথিবীতে আবার দ্বিপদ মানুষ হয়তো হেঁটে বেড়াবে, বংশবৃদ্ধি করবে, নতুন সভ্যতার সূচনা করবে। কিন্তু তারা কি তখনও মনুষ্য পদবাচ্য থাকবে? মহাপ্রলয়ে পৃথিবীতে নতুন কিছু নয়। এর আগেও বিশ্বব্যাপী মহাবিপর্যয়ে পৃথিবীর বুক থেকে মুছে দিয়েছে সৃষ্টির সব চিহ্ন। এসেছে নতুন প্রাণ। নোয়ার গল্প কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয়। ডাইনোসরদের অকস্মাৎ মৃত্যুর রহস্য কি আজও কেউ ভেদ করতে পেরেছে? কিন্তু ঠিক এই ধরনের মহাপ্রলয় পৃথিবীর বুকে আর ঘটেনি। মানুষের চেহারা পাল্টাচ্ছে না, মানুষের বাইরেটা একই থাকছে। শুধু যা শুরু থেকেই শুরু করছি। হে ভবিষ্যতের দ্বিপদ জীব, ছদ্মবেশী ভিন গ্রহী, শুনুন আপনাদের সৌরজগৎ বিজয়ের অবিশ্বাস্য, আপাতত উদ্ভট, প্রায় অলৌকিক কাহিনী। রহস্যময় সুপারনোভা। কোথা থেকে শুরু করি বলুন তো? সমস্যা তো সেইখানেই। বারুইপুরের তুষার প্রান্তরে এসেছি 1999 সালের জুন মাসে। যে ঘটনার উপসংহার স্বরূপ এখানে আমার আগমন, তার প্রথম পরিচ্ছেদ কিন্তু শুরু হয়েছে প্রায় 130 বছর আগে। রসবোধের পরিচয় দিয়েছিলেন একজন ঐতিহাসিক। বলেছিলেন, ভারতবর্ষে যখন ইংরেজ বিদ্বেষ পঞ্জীভূত হচ্ছে এবং সিপাহী বিদ্রোহের পথ প্রশস্ত হচ্ছে, তখন 1851 সালের মে মাসে মহারানী ভিক্টোরিয়া যখন ডায়েরি লিখছেন, সেই সময় সীমাহীন মহাকাশের প্রত্যন্ত প্রদেশে শুরু এই অত্যাশ্চর্য নাটকের। ভিক্টোরিয়া লিখেছিলেন, হে ঈশ্বর, আমার প্রিয় স্বদেশকে কৃপা করুন। আপনার আশীর্বাদ যেন নিরন্তর ঝরে পড়ে আমার স্বদেশবাসীর শিরে।
ভারতবর্ষের মাটিতে তখন কিন্তু চলেছে অকথ্য অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। ঈশ্বর তাই ক্রূর হেসেছিলেন। পাপে ভরাডুবি পৃথিবীর শেষ দিনের শুরু সেই মুহূর্তেই তিনি আরম্ভ করেছিলেন। প্যাক্সটন ক্রিস্টাল প্যালেসে সমাগত জনতা সহসা প্রত্যক্ষ করেছিল দূর আকাশে একটা প্রচণ্ড আলোক বিস্ফোরণ, মহাজাগতিক বিপর্যয়। জ্যোতির্বিজ্ঞানীরা তখনই বসলেন আলোক বিস্ফোরণের কথা জানতে। বললেন তাচ্ছিল্যের সঙ্গে, ও কিছু নয়, ব্রায়ারিয়াস ডেল্টায় বিস্ফোরণ ঘটেছে। 88টা নক্ষত্রপুঞ্জের হিসেব বৈজ্ঞানিকরা লিপিবদ্ধ করেছেন। ব্রায়ারিয়াস নক্ষত্রপুঞ্জ তাদের একটি। এই নক্ষত্রপুঞ্জের মধ্যে যে সূর্যটি মিটমিট করে আলোক বিতরণ করে এসেছে এত বছর, ব্রায়ারিয়াস ডেল্টা তারই নাম। চক্ষের নিমেষে ব্রহ্মপিতার নির্দেশে নিভিয়ে দেওয়া হল তাঁর আকাশ দীপাবলির একটি প্রদীপ। খুবই সামান্য ব্যাপার। অনন্ত মহাকাশে রোজ অমন কত কাণ্ডই ঘটছে, কত উল্কা খসে পড়ছে, কত তারা নিভে যাচ্ছে, আবার কত জগৎ সৃষ্টি হচ্ছে। কে তা নিয়ে মাথা ঘামায়? ব্রায়ারিয়াস ডেল্টার মহাবিস্ফোরণ তাই পলকের জন্য দৃষ্টি কেড়ে নিয়ে পরমুহূর্তেই বিলীন হল বিস্মৃতির অন্তরালে। কিন্তু ব্রায়ারিয়াস ডেল্টারও তো গ্রহজগৎ ছিল। সৌরজগতের তৃতীয় গ্রহে প্রাণের বিকাশ ঘটেছে কত রকমভাবে। জলে, স্থলে, অন্তরিক্ষে স্ফুরণ ঘটেছে প্রাণ শক্তির। ব্রায়ারিয়াস ডেল্টার গ্রহজগতেও কি প্রাণ ছিল না? তাদের সূর্যের আসন্ন বিস্ফোরণ কি তারা অনুমান করতে পারেনি? পরিত্রাণের উপায় আবিষ্কার করেনি? কেউ তা জানে না। অথচ আমাদের সূর্যের চেয়ে 200 কোটি বছর পুরনো এই ব্রায়ারিয়াস ডেল্টা, 200 কোটি বছর ধরে বিবর্তন চলেছে সেখানকার গ্রহজগতে। ধীমান জীব কি সেখানে জন্মায়নি? সামান্য প্রগতি নিয়ে বড়াই করি আমরা পৃথিবীর মানুষরা, কিন্তু আমাদের বৈজ্ঞানিক সভ্যতাও অতি নগণ্য যাদের কাছে, তারা কি এই 200 কোটি বছরের বিবর্তনে কল্পনাতীত উন্নতির শিখরে উন্নীত হয়নি? আজ সে রহস্যের জবাব পাওয়া গিয়েছে বড় মর্মান্তিকভাবে। আমরা কেবল আমাদের জ্ঞান বিজ্ঞানের উন্নতি নিয়েই তৃপ্ত ছিলাম। ভাবতেও চাইনি বিশ্বপিতার অসীম সংসারে এমন ধীমান সৃষ্টিও থাকতে পারে যাদের বুদ্ধির, জ্ঞানের, রুচির মাপকাঠিতে আমরা নেহাতি বর্বর। ভাবতে চাইনি বলেই ভাবিয়ে ছাড়ল ব্রায়ারিয়াস ডেল্টার সুপারনোভা। সে কি প্রচণ্ড আলোক বন্যা! অর্ধেক ছায়াপথের দৃষ্টি আকর্ষণ করেছিল একটি মাত্র মহাজাগতিক বিস্ফোরণ, অনেক অনেক বছর ধরে। বিস্ফোরণের বার্তা আলোক প্রভার আকারে পৃথিবীতে পৌঁছেছিল বিস্ফোরণ ঘটে যাওয়ার প্রায় 6-20 বছর পরে। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই গতিবেগে আলো ছুটে এসেছে মহাকাশের সড়ক বেয়ে। আমাদের সবুজ গ্রহে পৌঁছে ধ্রুপদী বিস্ময়ের সৃষ্টি করেছে পুরো 9 দিন ধরে। সাধারণ মানুষের ধারণায় কিন্তু ব্রায়ারিয়াস সুপারনোভা তেমন ভয়াবহ মনে হয়নি। আলোর ঝর্ণা বই তো নয়, ভয় কিসের? অত্যুজ্জ্বল আলোক বিস্ময় নিয়ে কেউ তেমন মাথাও ঘামায়নি। আমি কিন্তু কাগজের কাটিং কেটে রেখে দিয়েছিলাম 1983 সাল থেকেই। খবরের কাগজ মহল সুপারনোভা নিয়ে কি ভেবেছিল, নিচের খবর দুটি পড়লে তা সুস্পষ্ট হয়ে যাবে। নক্ষত্রের বিস্ফোরণ। গ্রিনউইচ মিন টাইম অনুসারে রাত 9:15 ব্রায়ারিয়াস নক্ষত্রপুঞ্জের একটি তারকা সহসা উজ্জ্বল হয়ে ওঠে। জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায়
তারকাটি সুপারনোভায় পরিণত হল। মহাশূন্যের স্তিমিত মৃতপ্রায় তারকাকে বলে নোভা। সংকোচনের ফলে এদের ভেতরকার জ্বলন্ত অংশ বেরিয়ে এলে মাঝে মাঝে হঠাৎ এদের উজ্জ্বল দেখায়। কখনো কখনো স্তিমিত তারকাদের ভেতরকার জ্বলন্ত আর গলিত পদার্থের পারমাণবিক রূপান্তরের ফলে উত্তাপ অত্যধিক বেড়ে যায় এবং সহসা বিশেষ উজ্জ্বল দেখায়। এই অবস্থায় একে বলে সুপারনোভা। ব্রায়ারিয়াস নক্ষত্রপুঞ্জের আরেক নাম সাপের জীব। অনেক সূর্য নিয়েই গড়ে উঠেছে সেখানকার জগৎ। একটি সূর্য সহসা পরিণত হয়েছে সুপারনোভায়। মাত্র 2 সেকেন্ডের মধ্যে সামান্য সূর্যটি অসামান্য হয়ে গিয়েছে, অত্যুজ্জ্বল দৃশ্যে ভরিয়ে তুলেছে সারা আকাশ। তারকাটি পৃথিবী থেকে অনেক দূরে। আলো এসে পৌঁছতে সময় লেগেছে 130 বছর। অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আজ যা পৃথিবীর আকাশে দেখা গেল তা ঘটেছে কুইন ভিক্টোরিয়া যখন সিংহাসনে বসেছিলেন তখন, সিপাহী বিদ্রোহের আগে। আলোটা এতই উজ্জ্বল যে দিনের বেলাতেও দেখা যায় আকাশ মেঘমুক্ত থাকলে। সবচেয়ে ভালো দেখা যায় অবশ্য সূর্যাস্তের পর। দিন 7 এই আলোর খেলা দেখা যাবে স্পষ্ট, দিন 10 পরে মিলিয়ে যাবে একেবারেই। আকাশবাণী এবং দূরদর্শন কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে রেডিও আর টেলিভিশনে ব্যাঘাত ঘটতে পারে, বিশেষ করে বিঘ্নিত হবে স্যাটেলাইট প্রোগ্রাম। দ্বিতীয় খবরটি এই রকম। ব্রায়ারিয়াসের সুপারনোভা, বিশেষ বিজ্ঞান সংবাদদাতা। গতকাল রাতে বেশ কয়েকটি মানমন্দির থেকে এমন একটি দৃশ্য প্রত্যক্ষ করা গিয়েছে জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে যার গুরুত্ব অনেক। ব্রায়ারিয়াস নক্ষত্রপুঞ্জে একটি সূর্য সহসা সুপারনোভা হয়ে গিয়েছে, অর্থাৎ তারকার মৃত্যু ঘটেছে। তারকাটির নাম ব্রায়ারিয়াস ডেল্টা। উজ্জ্বলতার দিক দিয়ে যা দ্বিতীয় স্থানের অধিকারী। 3000 আলোকবর্ষের আওতায় এই সুপারনোভাটি মানুষের ইতিহাসে এই প্রথম। মধ্যযুগে চীন দেশে একটা সুপারনোভা দেখা গিয়েছিল। 132 আলোকবর্ষ দূরে অবস্থিত ব্রায়ারিয়াস ডেল্টা এতদিন বৈজ্ঞানিকদের চিত্ত আকর্ষণ করতে পারেনি, তাই বিস্ফোরণের প্রাথমিক পর্যায়গুলো ফটো তুলে রাখা যায়নি। আমাদের এই সূর্য যদি সহসা সেকেন্ডে 3000 কিলোমিটার বেগে নিক্ষিপ্ত হয় মহাকাশে, তাহলে যে প্রচণ্ড উজ্জ্বলতা দেখা যাবে। সাপের জিভের এই সূর্যটি মৃত্যুকালে সমতুল্য উজ্জ্বলতায় আকাশ আলো করে গিয়েছে। সূর্যের বিকিরণের 20 কোটি গুণ বেশি হারে বিকিরণ ছড়িয়ে গিয়েছে মহাশূন্যে। এক্স রে, কসমিক এবং গামা রশ্মি ছুটছে দিকে দিকে। জনসাধারণ আতঙ্কিত হবেন জেনেও জানাই, বিপুল এই রশ্মি প্রবাহের অতি নগণ্য ভগ্নাংশও যদি পৃথিবীর আবহমণ্ডলে আছড়ে পড়ে, দুর্ভাগ্যজনক পরিণতি দেখা যাবে ওজোন স্তর আর আয়নমণ্ডলে। আজ পর্যন্ত যা পৃথিবীর সর্বত্র দেখা যায়নি, আলোক সুন্দর সেই অরোরা বোরিয়ালিসও আবির্ভূত হবে আকাশ জুড়ে। আকাশের আলোক বিস্ময়ে আর শুধু মেরু অঞ্চলেই সীমিত থাকবে না, পৃথিবীর সর্বত্র দেখা যাবে আকাশ জোড়া আশ্চর্য সুন্দর উজ্জ্বল আলোর খেলা। ফলে অবশ্যই বিঘ্নিত হবে বেতার ব্যবস্থা এবং একটি মাত্র তারকার মৃত্যু অগণিত নয়নকে তৃপ্তি দান করতে সক্ষম হবে। পশ্চিমবঙ্গে এ আলো আমাকে দেখায় লাবণ্য।
আমার স্ত্রী। সেদিন মঙ্গলবার রাত 9:20 নাগাদ টেলিভিশন বন্ধ করে দিয়ে বললাম, চলো এক চক্কর ঘুরে আসি। হঠাৎ বললে লাবণ্য। আমার চেয়ে অনেক বেঁটে হলে কি হবে, অমন রূপসী মেয়ে ভূভারতে আর ছিল কিনা সন্দেহ। ফর্সা, নিটোল, নিখুঁত, সবসময় হাসত। হাসিটাই ছিল ওর বড় সম্পদ। রূপের ঐশ্বর্যও সেই তুলনায় কিছু নয়। বললাম, কি রেঁধেছ আজ? রোজ যাতাই। সেই জন্যই চলো বাইরে। বুঝেছি, ঘরের খাবার পছন্দ হচ্ছে না। কোথায় যাবে? গোল্ডেন গ্রিল। তাই চলো। ভালো মন্দ আমিও অনেকদিন খাইনি, কিন্তু খবরদার ওই সব গিলবে না। না, কথা দিচ্ছি। কথা তো দেবই, করি তো স্কুল মাস্টারি। ওইসব গিলতে চাইলেও সামর্থ্য কোথায়? শিক্ষকরা চিরকালই দরিদ্র, সরকার যত সুবিধেই দিক না কেন। 5 মিনিটও লাগলো না লাবণ্যর। বেরিয়ে এলাম রাস্তায়। আমার হাত চেপে ধরল। দেখেছ? চোখ তুললাম আকাশের দিকে। অনেক উঁচুতে যেন ম্যাগনেসিয়াম তার পুড়ছে, সেই রকম চোখ ধাঁধানো দীপ্তি, নীলছে সাদা প্রখর ফ্ল্যাশ। বললাম, ফাইন। লাবণ্য তখন আমার হাত ধরে রয়েছে। বলল, আশ্চর্য, কি গো ওটা? হাওয়াই ছেড়েছে কেউ। লকেট নামছে। নামছে কোথায়? দাঁড়িয়ে আছে তো। লাবণ্য ঠিকই বলেছে। নীলচে সাদা ভীষণ জোরালো আলোটা কিন্তু আকাশের এক জায়গাতেই স্থির হয়ে রয়েছে। তারাবাজি হলে ভাসতে ভাসতে নিচে নামত। তাছাড়া আকাশের এত উঁচুতে হাওয়াই কি ওঠে? আমরা তখন পুকুর পাড়ে দাঁড়িয়ে, লোকজন বিশেষ কেউ নেই। অবাক হয়ে চেয়ে রইলাম ওপরে। অনেক তারার মধ্যে এ যেন একটা সৃষ্টি ছাড়া তারা। লাবণ্য বললে, কি জোর আলো! নতুন স্যাটেলাইট নাকি? হতে পারে, আয়না টায়না হয়তো বসানো আছে। চলো। দাঁড়াও। ওর গলার সুর এবার অন্যরকম। ভয় পেয়েছে। আবার কি হলো? নিচে দেখো। আকাশ থেকে চোখ নামিয়ে আগে দেখলাম ওর মুখ। নীলচে সাদা ভৌতিক আলোয় অদ্ভুত হয়ে গেছে মুখের রং। একটা আশ্চর্য অলৌকিক অপার্থিব দ্যুতি ছড়িয়ে পড়েছে মুখময়। অবাক হলাম কিন্তু আরেকটি ব্যাপার দেখে। লাবণ্য চেয়ে রয়েছে আমার পেছন দিকে। তন্ময় হয়ে কি দেখছে দেখবার জন্যে আমিও তাকালাম। দেখলাম ছায়া পড়েছে মাটিতে। আকাশের আলোয় আমার ছায়া পড়েছে মাটিতে। লাবণ্যরও। কাঁপছে না, স্থির রয়েছে। ঠিক সেই সময় অদ্ভুত গলায় ডেকে উঠল একটা কুকুর। ক্রুদ্ধ চিৎকার নয়, ভয়ার্ত। কুকুরেও ভয় পেয়েছে। তারপরই দূরে ডেকে উঠল আরও কয়েকটা কুকুর। শুধু ডাক শুনলাম, মনের চোখে কুকুরগুলোর চেহারাও আন্দাজ করতে পারলাম। নিশ্চয় ল্যাজ গুটিয়ে পেছনের 2 পায়ের ফাঁকে ঢুকিয়ে ফেলেছে। এ ডাক ওই অবস্থাতেই গলা থেকে বেরোয়। লাবণ্য আমার হাত ছাড়েনি, বরং আরো জোরে চেপে ধরেছে। কুকুরের ভয় ওর মনেও ঢুকেছে দেখছি। অপার্থিব আলোয় প্রদীপ্ত মুখখানের দিকে তাকিয়ে বললাম, ভয় কি? আবহাওয়া নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে মনে হয়। কুকুর কাঁদছে কেন? জবাব দিতে পারলাম না। ইতর প্রাণীরা আসন্ন দুর্যোগ কিভাবে যে টের পায়, বৈজ্ঞানিকেরা অনেক দিন ধরে এসে গবেষণা করছেন। কুকুর তার ব্যতিক্রম নয়। আকাশে হাওয়ের আলো দেখে তল্লাট জুড়ে এত কুকুরের হঠাৎ
কুঁকিয়ে ওঠা কি তবে অমঙ্গলের সূচনা? লাবণ্যর কাঁধে হাত রাখলাম। তোমরা মেয়েরা একটুতেই ভয় পাও, এমনভাবে দাঁড়িয়ে গেলে যেন আকাশে ভূতের লণ্ঠন জ্বালিয়েছে। লাবণ্য আমার মুখের দিকে চেয়ে রইল। চোখ দুটো ঈষৎ ছোট হয়েই বিস্ফারিত হয়ে গেল। চোখের তারায় প্রতিফলিত হলো আকাশের রহস্যময় রশ্মি, আর আমার মুখ নীলচে সাদা আলোয় ভয়াবহ। নাকের পাটা দুটো ঈষৎ কেঁপে উঠল ওর, কাঁপল ছোট্ট দুটি ঠোঁট। চোখের পাতা বন্ধ করে রইল সেকেন্ড খানেক। গভীর শ্বাস নিয়ে মনে জোর আনল লাবণ্য, বলল, চলো। গোল্ডেন গ্রিল রেস্তোরাঁটা বারুইপুর স্টেশনের বাঁ দিকে, যেখানে সরু রাস্তাটা রেল লাইনের ধার দিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির জমির দিকে চলে গিয়েছে, সেইখানে। ফ্যামিলি নিয়ে নির্দোষ আনন্দের জায়গা। কেউ কেউ সুরাপান করতে চাইলে সে ব্যবস্থাও আছে, কিন্তু তাই বলে গোল্ডেন গ্রিল ভাটিখানা নয়। বেলেল্লাপানা এখানে বরদাস্ত করা হয় না। খাবার ভালো, দাম মাঝারি। আমরা যখন পৌঁছলাম তখন রাত 10টা। আকাশের জোরালো আলোটা নিয়ে টেবিলে টেবিলে গোলতানি চলছে। সারা বারুইপুর নাকি এখন আকাশের দিকে তাকিয়ে আছে। এরকম আলো কেউ কখনো দেখেনি। গভর্নমেন্ট থেকেও কোনো পূর্ব ঘোষণা শোনা যায়নি। মিলিটারি মহড়া হলে, বিমান বাহিনীর সিগন্যাল হলেও একটা ঘোষণা থাকতো। হঠাৎ এরকম ভৌতিক আলো ছেড়ে পাবলিককে আতঙ্কিত করা হতো না। কুকুরগুলোও সমানে ডেকে চলেছে। ভূত দেখেছে নাকি বেটারা? কান পাতা দায়। কাছে দূরে যেখানে যত কুকুর আছে একসঙ্গে কেউ কেউ করে ডাকছে। উল্কা নাকি? এরকম অনেক মুখরোচক আলোচনা শুনলাম। বাড়ি ফিরলাম রাত 11টায়। আকাশে তখনও নীলচে সাদা প্রহেলিকা স্থির হয়ে আছে, একটুও নড়েনি, সরে সরে যায়নি। আশ্চর্য তো। আমার শ্বশুরবাড়ি কলকাতায়, সার্পেন্টাইন লেনে, শিয়ালদার কাছে। শ্বশুরমশাইয়ের একই সন্তান, আমার স্ত্রী। শাশুড়ি বর্তমান। অত বড় বাড়িতে দুটি মাত্র প্রাণী। চাকর বাকরেও শূন্যতা কাটত না। অনেক দিন ধরেই বলি বলি করেও কথাটা বলতে পারছিলেন না শাশুড়ি ঠাকুরন। সুপারনোভায় আকাশ আলো হয়ে যাবার পরের দিনই শ্বশুরবাড়ি যেতেই কথাটা পারলেন তিনি। বললেন, পরাগ, আমাদের বয়স তো হলো। কথা হচ্ছে ওর শোবার ঘরে বসে। শ্বশুরমশাই বাইরের ঘরে। রাশভারী মানুষ, মেয়ে জামাই এলে খুশি হন, কিন্তু আপ্যায়নের ভারটা ছেড়ে দেন গিন্নির ওপর। ইনি সদা হাস্যময়ী এবং যাকে বলে হাউড়ে, তাই হাউ হাউ করে কথা বলেন। শ্বশুরমশাই কানে কম শোনেন। আমি একদিন বলেছিলাম, ব্যাটারি সেট হিয়ারিং অ্যাপারেটাস এনে দেব? হাতের ইঙ্গিতে নিরস্ত করেছিলেন উনি। কথা খুব কম বলেন। পায়ের ওপর পা তুলে দিয়ে পায়ের তেলোয় বাঁ হাত বুলন। কোলে রাখা বইয়ের পাতা ডান হাতে উল্টন। বই ওর একমাত্র সঙ্গী। আমি তখন নতুন জামাই হয়েছি। নাছোড়বান্দার মতো বলেছিলাম, কেন? উনি চোখ তুলেছিলেন, অন্দরের দিকে আঙুল তুলে দেখিয়ে বলেছিলেন, অরে জিগাও। আমার শ্বশুরমশাইয়ের বাড়ি ময়মনসিংহ। কেন বলুন তো? কৌতূহল হয়েছে আমার। ওর জন্যই তো কালা হয়েছি। আমি হেসে ফেলেছিলাম। শাশুড়ি ঠাকুরনকে বলেও ছিলাম। শালি না থাকায় উনিই ঠাট্টা তামাশা করতেন। একগাল হেসে বলেছিলেন,
মরণ! এই হলেন আমার শাশুড়ি। হাসতেও যেমন, বকর বকর করতেও তেমন। অষ্টপ্রহর বকেই চলেছেন। মেয়ে জামাইয়ের সঙ্গে এমন সব রসিকতা করেন যা শালিকা আর দিদি শাশুড়িও করতে পারবে কিনা সন্দেহ। এ বাড়ির প্রাণ উনি। ওর জন্যই ফি হপ্তায় যেতাম কলকাতায়। তাই সেদিন যখন ভালো মন্দ খাওয়ানোর পর এই শাশুড়ি ঠাকুরুনি ফস করে বলে বসলেন, পরাগ, আমাদের বয়স তো হলো। একটু ঘাবড়ে গেলাম। ঘাবড়ালাম ওর গম্ভীর মুখ দেখে। হাসছেন না, এ আবার কি? হ্যাঁ, তা তো হলো। তীর্থে যাবার প্ল্যান আঁটছেন নাকি? আমি রসিকতার চেষ্টা করেছিলাম। না, এই সংসারই আমার তীর্থ বলে একটা ছোট নিঃশ্বাস ফেললেন। এরপর কি বলা উচিত ভেবে পেলাম না। লাবণ্যর মুখের দিকে চাইলাম। এমন পাজি মেয়ে, ঠিক এই সময়টায় ও অন্যদিকে তাকিয়ে রইল। মেয়ে মানুষের মন তো ঠিক বুঝেছিল কি প্রসঙ্গ আসছে। শাশুড়ি নিজেই আবার বললেন, লাবু গেল, বাড়িও ফাঁকা হয়ে গেল। লাবু মানে লাবণ্য। আমাদেরও বয়স হয়ে যাচ্ছে, আর কবে মানুষ করব বলে পূর্ণ দৃষ্টি ফেললেন আমার চোখে। নিমেষে স্পষ্ট হয়ে গেল তাঁর অভিলাষ। 5 বছর হয়ে গেল বিয়ে হয়েছে আমার, কিন্তু সংসার বাড়াইনি। লাবণ্য আজও মা হয়নি। মুহূর্তের মধ্যে বুঝলাম কি চান। লাবণ্য মা হতে না চাইলেও লাবণ্যর মা চান নাতি মানুষ করতে। সেকালের মানুষ তো প্রকৃতই মা। পরিবেশটা হালকা থাকলে ঠাট্টাই আর কি করা যেত এই নিয়ে, কিন্তু লাবণ্য নিজেই মুখ ফিরিয়ে রয়েছে দেয়ালের দিকে, এবং তার জননী একটুও না হেসে চেয়ে আছেন আমার চোখের দিকে। ফুর্তিবাজ মানুষরা হঠাৎ গম্ভীর হলে বড় অস্বস্তি হয়। ফলে কোনো কথাই বলতে পারলাম না। আসরও আর জমল না। পরীক্ষার খাতা দেখতে হবে, এই ছুতোয় বেরিয়ে পড়লাম লাবণ্যকে নিয়ে। আকাশে তখনও সুপারনোভা ম্যাগনেসিয়াম তারের মতোই জ্বলছে। পৈশাচিক প্রভার দিকে তাকিয়ে মনে পড়ল 5 বছর আগের কথা। লাবণ্য তখনও মূর্তিমতী লাবণ্য। লোকে বলে কলেজে পড়লে মেয়েদের লাবণ্য নাকি ঝরে যায়। লাবণ্যকে তাদের দেখা দরকার ছিল। প্রেসিডেন্সি কলেজের মেয়ে এই লাবণ্য। আমার সাবজেক্ট ইংরেজি, তার বিজ্ঞান। ইউনিভার্সিটির কঠোর অধ্যয়ন, ল্যাবরেটরি, ক্লাস, ট্রামে বাসে টানা পড়েনেও লাবণ্যও তার যায়নি। সেই লাবণ্য কোণে বউটি হয়ে এসে ফুলশয্যার রাতে শুনিয়েছিল তার একটি ধনুর্ভঙ্গ পণের কথা। আমারও সায় ছিল। তারই 2 দিন পরে ইউনিভার্সিটি ইনস্টিটিউটে ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটি অনুষ্ঠিত একটি বিতর্কে অংশ নিল লাবণ্য। খুব বলতে পারত, মায়ের মতো হাউড়ে হয়নি, কিন্তু তরবর করে যুক্তির সরজাল নিক্ষেপ করত পাকা তীরন্দাজের মতো। ওর মুখের সামনে আমিও দাঁড়াতে পারতাম না। সেদিন বিতর্কের বিষয় ছিল 100 কোটি থেকে 400 কোটি, জনসংখ্যা বেড়েই চলেছে। লাবণ্য দাঁড়িয়ে প্রতিপক্ষকে নাস্তা নাবুদ করে ছেড়েছিল ওর চোখা কথা আর অকাট্য হিসেব দিয়ে। 100 বছরের মধ্যে পৃথিবীর লোকসংখ্যা 4 গুণ বেড়েছে। 100 কোটি থেকে 400 কোটি হয়েছে। এক পুরুষের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হবার সম্ভাবনা রয়েছে। ম্যালথাস দেখিয়েছেন, জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকলে তার সঙ্গে তাল রেখে
খাদ্যোৎপাদন বৃদ্ধি করা অনেক কষ্টসাধ্য। এখন দেখা যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির প্রতিক্রিয়ায় বনসম্পদ নষ্ট হচ্ছে, সমুদ্রের মৎস্য সম্পদের অধিক ব্যবহার হচ্ছে, সারা বিশ্বে কর্মহীনের সংখ্যা বাড়ছে, মুদ্রাস্ফীতি ঘটছে, সমাজ ব্যবস্থার ওপর চাপ পড়ছে। ফলে শুধু সামাজিক সংকট নয়, আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক সংকটও তীব্র হয়ে উঠছে। তাই আঙুল নেড়ে নেড়ে, কণ্ঠস্বরকে কখনো খাদে কখনো চড়ায় নামিয়ে আর তুলে লাবণ্য বলেছিল, জনসংখ্যার এই সমাধানের জন্যে আমাদের 3টে কাজ করা দরকার। প্রথমত, পরিবার পরিকল্পনাকে সমাজোন্নয়ন প্রভৃতি বিষয়ের সঙ্গে একযোগে গ্রামে গ্রামে চালু করতে হবে। দ্বিতীয়ত, আমার মতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, গ্রামের প্রতিটি লোককে ব্যক্তিগত ভিত্তিতে পরিবার পরিকল্পনার ব্যবস্থাবলীর বিষয়ে অবহিত করতে হবে। আর তৃতীয় আর সর্বশেষ কাজ হল মেয়েদের অবস্থার উন্নতি ঘটিয়ে তাদের জাতীয় ও সামাজিক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে বলে নাটকীয় ভঙ্গিমায় বিদায় নিয়ে আসন গ্রহণ করেছিল লাবণ্য। হলঘর তখন হাততালিতে ফেটে পড়েছে। লাবণ্য শুধু ওর দেহে নয়, কথাতেও। বক্তার ব্যক্তিত্ব না থাকলে বক্তৃতা জমে না, লাবণ্যর তা ছিল। হাততালি স্তিমিত হয়ে আসতেই উঠে দাঁড়িয়েছিল বিরোধী পক্ষ থেকে অধ্যাপক কৈলাস রায়, দীর্ঘকায়, সুপুরুষ, হাতে হীরের আংটি, সিল্কের পাঞ্জাবিতেও হীরের বোতাম। ব্যক্তিত্ব এরও কম নয়। মিষ্টি করে বলেছিলেন, পূর্ববর্তী বক্তা একটা কথা ঠিকই বলেছেন, গ্রামের প্রতিটি লোককে ব্যক্তিগত ভিত্তিতে পরিবার পরিকল্পনার ব্যবস্থাবলী বিষয়ে অবহিত করতে হবে। ব্যক্তিগত ভিত্তি শব্দ দুটো ব্যবহার করার জন্যে তার বিচক্ষণতাকে সাধুবাদ জানাই। কেননা ইতিহাসে আছে বলপ্রয়োগে নির্বীজকরণ করতে গিয়ে 1977 সালের মার্চ মাসে কংগ্রেস সরকারের পতন ঘটেছিল এই ভারতে। যাই হোক, ওর চিন্তায় পরিবার পরিকল্পনা সম্পর্কিত ব্যবস্থা গ্রহণ করাটাই হলো দরকার। আমি কিন্তু মনে করি সামাজিক আর অর্থনৈতিক উন্নতি করাটাই প্রধান। এ না হলে শুধু পরিবার পরিকল্পনা সম্পর্কিত ব্যবস্থা করে খুব একটা ফল হবে না, জন্মহার কমবে না। মনে রাখতে হবে, এভাবেই কিন্তু শিল্পোন্নত দেশগুলিতে জনসংখ্যা হ্রাস পেয়েছে। প্রফেসর রায় বসলেন, অপাঙ্গে চাইলেন লাবণ্যর দিকে। লাবণ্য ভ্রুক্ষেপও করল না। আরও কয়েকজন তার্কিক উঠে দাঁড়ালেন। এরপর দেখা গেল 2টো দল হয়ে গিয়েছে। একদল লাবণ্যকে সমর্থন করছেন, অপর দল প্রফেসর কৈলাস রায়কে। বিচারপতি মার্শাল গ্রিন শেষকালে অবশ্য বললেন, এই দুটি মতবাদের কোনো একটিকেই একান্তভাবে অনুসরণ করা ভুল হবে। বিতর্ক শেষে বেরিয়ে এলাম স্বামী স্ত্রী। লাবণ্যর আরেকটা পরিচয় পেলাম সেদিন। ও যে এত ভালো বলতে পারে, নিজের মতবাদের সপক্ষে এতগুলি মানুষকে জড়ো করতে পারে। সচক্ষে দেখে, সকর্ণে শুনে এত ভালো লাগলো যে ওকে হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বসলাম কলেজ স্কোয়ারের পাড়ে। আমার দিকে চেয়ে মিটিমিটি হাসতে লাগলো লাবণ্য। সেদিন আবার মণিকাঞ্চন যোগ ঘটেছে পূর্ণিমা থাকায়। চাঁদের আলোয় চিত্তচঞ্চল তো হবেই। লাবণ্যর 2 চোখের বুদ্ধি উজ্জ্বল তারকা দুটির পানে মুগ্ধ চোখে তাকিয়ে বলেছিলাম, এই জন্যই ফুলশয্যার রাতে। আমার মুখে হাত চাপা দিয়েছিল লাবণ্য, সায় দিয়েছিল নীরবে।
ব্রায়ারিয়াস ডেল্টা কিন্তু তার অনেক আগেই বিস্ফোরিত হয়েছে। বিকিরণের তরঙ্গ আলোর গতিতে নিয়ে আসছে মহাশূন্য পথে, সঙ্গে করে বয়ে আনছে পৃথিবীর শেষ পরিবার পরিকল্পনা, কল্পনাতীত নির্বীজকরণের ভয়াবহ চক্রান্ত। সাথে আসছে অদৃশ্য চক্রীরা। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org